চিকিৎসার ক্ষেত্রে সমন্বিত চিকিৎসার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে। সেই সাথে আপনার কাছে আমি জানতে চাইবো যে কোন চিকিৎসাটি কখন এবং বয়স ভেদে চিকিৎসার তারতম্য কি ধরনের হতে পারে? জি, আমাদের এই চিকিৎসায় আমরা সবসময় গুরুত্ব দিই যে সমন্বিত চিকিৎসা বলতে আমরা এখানে বুঝি যে ব্যথানাশক ওষুধ হয়তো একটা সাময়িক চিকিৎসা পদ্ধতি। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা হলো ফার্মেসি থেকে নিজেরা কিছু ব্যথানাশক ওষুধ নিয়ে খাই এবং এই ওষুধগুলা দেখা যায় যে সাময়িকভাবে আপনার ব্যথা কমাইলেও যে কারণে আপনার ব্যথাটা হচ্ছে সেই কারণটা কিন্তু সমাধান হয় না। সো এই দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেলে অনেকের লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে। আমরা দেখি যে অনেক সময় তার লিভার এবং কিডনি ফাংশনের প্রবলেম হয়ে গেছে, তখন ওনারা একজন চিকিৎসকের কাছে আসছেন। সো আমি বলবো যে নিজেরা অবশ্যই দোকান থেকে এই ধরনের ওষুধ কেনা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে সমাধান করতে হবে। তো এখন ডায়াগনোসিস যখন কনফার্ম হলো যে তার স্পন্ডাইলোসিস আছে, এই ক্ষেত্রে দেখা যায় যে তার যে সমস্যাটা আমরা দেখে বুঝতে পারি যে ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে গেছে এবং অনেক সময় নার্ভের উপর চাপ লেগে আছে। সেই স্পেসটা যতক্ষণ না পর্যন্ত আমরা ওটাকে বর্ধিত করতে পারবো বা বাড়াতে পারবো, পূর্বের জায়গায় নরমাল পজিশন না আনতে পারবো, ততক্ষণ সমস্যাটার সমাধান হবে না। সো এখানে শুধু ওষুধে এটা সমাধান হবে না, পাশাপাশি তার ফিজিওথেরাপি মাধ্যমে এই স্পেসটাকে বাড়ানো। এখন আমরা স্পেসটাকে একটু বাড়াইলাম, আবার জিনিসটা আবার ব্যাক করলো, তাহলে লাভ নেই, কারণ ওই স্ট্রাকচারাল একটা চেঞ্জ চলে আসে। এই স্ট্রাকচারটাকে স্বাভাবিক অবস্থানে রাখার জন্য হাড়গুলা তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, কিছু লিগামেন্ট এই হাড়গুলাকে সঠিক জায়গায় ধরে রাখে। সো সেইগুলোর উইকনেসের কারণে এই স্পেসগুলো ন্যারো হয়ে যায়। সেই উইকনেসটাকে স্বাভাবিক করার জন্য কিছু স্ট্রেংথেনিং প্রোগ্রাম থাকে, কিছু এক্সারসাইজ থাকে, সেগুলোর ক্ষেত্র বিশেষে মানে রোগ অনুযায়ী এবং ব্যক্তি বিশেষে এক্সারসাইজগুলোতে ভিন্নতা থাকে, সবার জন্য সেম না। তো এই এক্সারসাইজগুলো একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগী অনুযায়ী তার সমস্যা অনুযায়ী তাকে শিখিয়ে দেন বা করান। এটা করলে জিনিসটা আস্তে আস্তে করে তার মাংসপেশি লিগামেন্টগুলোর স্ট্রেংথ স্বাভাবিক হয়, জিনিসটা যেন আবার রিকারেন্টলি দেখা না যায়। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ আমরা ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকের চিকিৎসাও কিন্তু ভিন্ন ভিন্ন। এজন্য একজনের প্রেসক্রিপশন দেখে আরেকজন ওষুধ খাওয়া যেমন ঠিক নয়, ঠিক ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রেও একজনের যে চিকিৎসাটা আছে আরেকজনের যে সেম ট্রিটমেন্ট লাগবে এটাও ঠিক না। তার রোগ ডায়াগনোসিসের পরে তার সিভিয়ারিটি কেমন, তার অন্যান্য সবকিছু বিবেচনা করে একজন ফিজিওথেরাপি চিকিৎসক তার এই ফিজিওথেরাপি চিকিৎসাটা নির্ধারণ করে থাকেন। তো এই ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা এই ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বাসার পাশে একটা ফিজিওথেরাপি সেন্টারে গেলাম, আদৌ সেখানে ফিজিওথেরাপি চিকিৎসক আছে কিনা এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। অন্যথায় দেখা যায় যে অপচিকিৎসার ফলে অনেকে মানে এই চিকিৎসা সম্পর্কেও একটা খারাপ ধারণা পায় এবং সে নিজে যেমন উপকার পায় না এবং তার ক্ষতিগ্রস্ততার দিকে চলে যায়। এজন্য অবশ্যই যেখানে চিকিৎসা নেবেন যেন একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে ফিজিওথেরাপি চিকিৎসাটা হয়, এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে।